দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান বেলা 11টায় যোগ দেবেন পোলো গ্রাউন্ড মাঠের নির্বাচনী জনসভায়। সকাল থেকেই জড়ো হচ্ছে নেতাকর্মীরা। জেলগেটে স্ত্রী সন্তানের মরদেহ দেখলেন বাগেরহাট সদরের ছাত্রলীগ সভাপতি। প্রথমবার ছুঁয়ে দেখলেন 9 মাসের ছেলেকে। প্যারোলে মুক্তি না দেওয়ার অভিযোগ স্বজনদের। এবং ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে জাটকা নিধন। বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আসন্ন মৌসুমে ইলিশ সংকটের শঙ্কা। নির্বাচনী জনসভায় যোগ দিতে 20 বছর পর চট্টগ্রামে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11টায় পোলো গ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জনসভায়। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মী সহ বিএনপির সমর্থকরা। এর আগে শনিবার সন্ধ্যা 7:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লাল সবুজ খচিত বাসে করে বিমানবন্দর থেকে বের হন। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করেন। 2 দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশেপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা পোলো গ্রাউন্ড মাঠে লাখো মানুষের সমাগম হবে। নির্বাচনী জনসভা তো বটেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই পূর্ণভূমিতে প্রথম আসা আগমন। আমরা মনে করি কালকের এই জনসমাবেশ একটি ঐতিহাসিক রূপ নেবে, এটা আমরা আশা করছি। রাতে এখনো পর্যন্ত কোনো প্রোগ্রাম নেই। মহানগর বিএনপির সাথে 8:30টা একটা প্রোগ্রাম আছে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? সঞ্জিতা, বিএনপির নির্বাচনী জনসমাবেশ এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে, আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে এখানে উপস্থিত হবেন বেলা 11টা থেকে 11:30টার মধ্যে, এমন একটি তথ্য আছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে চট্টগ্রামে সকালে 9:30 থেকে 10টার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অর্থাৎ পলিসি ডায়ালগ একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন 10টা নাগাদ, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর পোলো গ্রাউন্ডের যে এখন চিত্র যদি বলি, তাহলে বলতে হবে যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরই মধ্যে কিন্তু আসতে শুরু করেছেন এমনটা। আর মঞ্চে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মঞ্চ কিন্তু একেবারেই পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা মঞ্চে থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদের প্রতি। তারা বিভিন্ন অর্থাৎ এই যে বসার যে ব্যবস্থাপনাটি রয়েছে সেখানে যাতে সুশৃঙ্খলতা বজায় থাকে সেই কথাগুলো কিন্তু বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে। একেবারেই পুরোপুরি প্রস্তুত পোলো গ্রাউন্ড এই মাঠ নির্বাচনী জনসভার জন্য। এখানে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রায় 300 থেকে 350 নেতাকর্মী যেখানে অবস্থান করতে পারবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর সাউন্ড সিস্টেম যেটি করা হয়েছে পোলো গ্রাউন্ড মাঠের আশেপাশে একেবারেই কিন্তু প্রায় 200টির উপরে মাইক এখানে স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে মাঠের আশেপাশে যাতে যারা থাকবেন তারা যাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আসলে স্ক্রিনে দেখতে পারেন এবং সেই সঙ্গে তার কথা শুনতে পারেন। একটা উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে নেতাকর্মীদের মধ্যে। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় 2 দশক 20 বছর পরে তিনি চট্টগ্রামে এসেছেন। আর তার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আসলে উঠে আসতে পারে সেটিও আমাদের কাছে যে তথ্যটি আছে, তিনি যেটি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে যখন বাংলাদেশে তিনি এসেছেন, যার স্বদেশ প্রত্যাবর্তন যেদিন ঘটেছে সেদিনই তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন সেই সমাবেশে, সেটি হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ এই কি বিশ্লেষণটি, অর্থাৎ এই যে পরিকল্পনার কথাগুলো আমরা দেখেছি যে সিলেট থেকে যখন নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন, সেখানেও বিভিন্ন জনসমাবেশে বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন। আজকেও এই চট্টগ্রামে, এই বৃহত্তর চট্টগ্রামে যেখানে তিনি জনসমাবেশে অংশগ্রহণ করবেন, নানা পরিকল্পনার কথা যেমন থাকবে, ঠিক তেমনিভাবে এই চট্টগ্রাম যেহেতু বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত, যেখানে ব্যবসা বাণিজ্যের আসলে মূল যে জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করে চট্টগ্রামকে নিয়ে তার যে বিশেষভাবে যে কিছু পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাগুলো আজকে তার এই জনসমাবেশে উঠে আসবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়তো তুলে ধরবেন, এমন কিছু তথ্য এখন পর্যন্ত আছে। একই সঙ্গে চট্টগ্রামের সংসদীয় আসনগুলোতে বিএনপি মনোনীত যে প্রার্থীরা যারা আছেন তাদেরকেও তিনি আজকের এই অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেবেন, এমন একটি তথ্যও
আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে সঞ্জিতা বলতে হবে যে আজকের এই জনসমাবেশটি একটি ঐতিহাসিক জনসমাবেশ হবে। স্থানীয় নেতৃবৃন্দ এমনটাই বলছেন, লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে এখানকার নেতারা বলছেন যে 15 থেকে 20 লাখ মানুষের একটি সমাগম ঘটবে আজকের এই পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশকে কেন্দ্র করে। সঞ্জিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আমাদের আরও এক সহকর্মী মুজিবুল হক উপস্থিত রয়েছেন, আমরা যাচ্ছি তার কাছে। মুজিব, জনসভা ঘিরে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বিএনপির সমর্থকদের উৎসাহ কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, প্রথমে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে শুরু করতে চায়। চট্টগ্রামে যেহেতু এটি প্রায় 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান এসেছেন, তিনি এই মুহূর্তে চট্টগ্রামে যে হোটেল রেডিসন ব্লু আছে সেখানে তিনি অবস্থান করছেন এবং সেই তার গতকাল আসা থেকে শুরু করে আজকে বেলা 11টায় চট্টগ্রামের এই যে পলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠে আসা পর্যন্ত কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রামের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। পোশাকে যেমনি পুলিশ সদস্যরা রয়েছেন, সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সদস্যরা কাজ করছেন। এর বাইরে আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে গতকাল এবং আজকে ড্রোন উড্ডয়ন সহ যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা বহন সব ধরনের কার্যক্রম আসলে নিষিদ্ধ করা হয়েছে। এর বাইরে নেতাকর্মীদের উচ্ছ্বাস নিয়ে একটু বলতে চাই যে যেহেতু 20 বছর পরেই তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এর আগে তিনি 2005 সালে এই চট্টগ্রামের মাটিতে এই পলো গ্রাউন্ড মাঠে তিনি এসেছিলেন। তার মা এসেছিলেন 2014 সালে। এর আগে তিনি নির্বাচনী প্রচারণায় যোগ দিতে 2005 সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে এসেছিলেন। যেহেতু 20 বছর পরে আসছে, সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস আছে। পাশাপাশি যেহেতু নির্বাচনের আগে তার এই নির্বাচনী সফর হিসেবে এটি একটি আলাদা গুরুত্ব পাচ্ছে। এর বাইরে তিনি যখন শেষবার চট্টগ্রামে এসেছিলেন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, এখন তিনি চেয়ারম্যান হয়ে আসছেন। তো সব মিলিয়ে বেশ কয়েকটি কারণে এই সফরটি আলাদা গুরুত্ব পাচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন তারা আসলে বিএনপি চেয়ারম্যান যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো, নির্বাসিত জীবন শেষে তিনি যখন দেশে আসলেন তখন তিনি বলেছিলেন যে এই দেশ নিয়ে তার একটি পরিকল্পনা আছে। বিশেষ করে এর পরবর্তী সময়ে বিভিন্ন সভা সমাবেশে আমরা বক্তব্যে দেখেছি যে তিনি চট্টগ্রাম নিয়ে পরিকল্পনার কথা বলেছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর, দেশের এই অন্যতম বাণিজ্যিক রাজধানী ঘিরে তার পরিকল্পনার কথা বলেছেন। আজকে এই সমাবেশে এসে মঞ্চে উঠে তিনি চট্টগ্রাম নিয়ে কি পরিকল্পনার কথা জানান। এই বাণিজ্যিক রাজধানী আসলে নামে বাণিজ্যিক রাজধানী থেকে গেছে, সেটিকে কিভাবে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই চট্টগ্রামকে তারা কিভাবে সাজাতে চান সেই পরিকল্পনা নিশ্চয়ই নেতাকর্মীরা আশা করছেন যে তিনি তুলে ধরবেন। এর বাইরে আপনি জানেন সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং যেহেতু চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারাও নিশ্চয় মঞ্চে থাকবেন এবং মঞ্চে তাদেরকে এই বিশাল জনসভার মধ্য দিয়ে তাদেরকে পরিচিতি করিয়ে দেওয়া হবে, সেটি কিন্তু নেতাকর্মীদের মাধ্যমে আমরা জানতে পারছি। এবং আপনি জানেন যে যেহেতু 2005 সালে সবশেষ তিনি এসেছিলেন, তার এই আসার পরেই যেহেতু ব্যাপক এই সময়ের মধ্যেই যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আছে তারা কিন্তু তারেক রহমানকে সরাসরি দেখতে পাননি। তো আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে তারা আশা করছেন তারেক রহমানকে খুব কাছ থেকে তারা দেখতে পাবেন এবং তার কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো এই মুহূর্তে সবশেষ যে খবর, তারেক রহমান চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আছে, সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে প্রথমে মত বিনিময় করবেন। এরপরে শিক্ষার্থীদের সাথে 9টা থেকে একটি সভা রয়েছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের সাথে। এর পরপরই মূলত 10:30 থেকে 11টার মধ্যে তিনি এই যে পলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠে তিনি এসে বক্তব্য রাখবেন। সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সঞ্জিদা। মুজিব, ধন্যবাদ আপনাকে। 2 দশক পর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনীতে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান। এখান থেকে 5 বার নির্বাচন করে প্রতিবারই জয়ী হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষ করে বিকেলে ফেনী যাবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের কাছে ফেনীর বন্যা নিরসনে সহযোগিতা চাইবেন তারা। এছাড়া নদী ভাঙন রোধ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবিও থাকবে তারেক রহমানের কাছে।
তারেক রহমানের আগমনে ফেনীর মানুষ অপরাপর অন্য যে কোনো জেলার চেয়ে অনেক বেশি উজ্জীবিত, অনেক বেশি আনন্দিত। তারেক রহমানের জনসভা তো এটা লক্ষ লক্ষ মানুষ হবে। এই জনসভার স্রোত এটা সব দিক থেকে ভেঙে পড়বে ফেনী প্যালেটে স্কুল মাঠে। উনি শুধু আমাদের নেতাই নন, এই এলাকা হচ্ছে ওনার মা, ওনার বাবার স্মৃতি বিজড়িত এই ফেনী। আগামীকালকে সমাবেশ অনেক সুন্দর, সুশৃঙ্খল এবং জনসমুদ্র রূপ নেবে। বিএনপি আমাদের মরহুম ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া সম্মানার্থে। ফেনীর মানুষ বিএনপির বিরুদ্ধে দুর্বল এবং কি ধানের শীষকে ইনশাল্লাহ এবার সবচাইতে তুঙ্গে নিয়ে যাবে ফেনীর জনগণ। এই জনসভায় তারেক সাহেব আমাদের দলীয় বিভিন্ন যে কাজকর্ম ভবিষ্যতে আমরা কি করবো এগুলি তুলে ধরবেন, এবং তারেক সাহেব পেয়ে আমার মনে হয় প্রত্যেকটা লোক আমার আনন্দিত আমাদের এখানে। শরীয়তপুরে দিনের শুরুতে প্রচারণায় নেমেছেন বিএনপির প্রার্থীরা। জেলার সদর থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া সব মিলিয়ে প্রচারণার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আমরা কিন্তু দেখেছি আনুষ্ঠানিক প্রচারণার পরে কিন্তু বিএনপি সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে, জামাত রয়েছে, তার সমমানা যে দলগুলো রয়েছে, তারা কিন্তু প্রচারণায় ব্যাপক সময় পার করছেন শরীয়তপুর 3টি আসনে। আমরা কিন্তু দেখেছি প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এই নদী ভাঙ্গনের এবং যেই সড়কগুলো বেহাল হচ্ছে সেই সড়ক উন্নয়নের আরও অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সাথে কিন্তু এখন রয়েছেন বিএনপির একজন মনোনীত প্রার্থী শরীয়তপুর 1 আসনে সাইদ আহমেদ আসলাম। আমি তার কাছে জানতে চাবো, এই যে আপনি তো এর আগে প্রচারণা করেছেন এবং আনুষ্ঠানিক প্রচারণা যখন শুরু হয়েছে এরপর পরে আপনি তো বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন, এবং এই প্রচারণায় আপনি কি কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? জনগণের খুবই প্রত্যাশা যে তারা বহু বছর যাবৎ ভোট দিতে পারে না, তাই জন্য ভোটের জন্য তারা খুব মুখ উঁচিয়ে আছে, তারা ভোট দিবেন। তো তার পাশাপাশিতে বিভিন্ন যে সমস্যাগুলি রয়ে গেছে এই অঞ্চলে, সেই সমস্যাগুলি নিয়ে তো খুবই সমস্যা, এবং এইটা কোনো প্রতিশ্রুতি কোনো ব্যাপার না, এটা নিত্যদিনে তাদের চাহিদা। এখানে অনেক ধরনের বিগত দিনে যারা সরকারে ছিলেন এবং যারা প্রতিনিধিত্ব করেছেন, তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী সে ধরনের কোনো কাজ করতে পারেননি। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এটা খুবই করুণ অবস্থা। তো এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, কাজ করব ইনশাল্লাহ ভবিষ্যতে যদি করা হয়। এটা আসলে কোনো প্রতিশ্রুতি ব্যাপার না, কারণ প্রত্যেকটা লোকের অধিকার মানে সে আমার অধিকার, এরকম এটাই আর কি, কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো যখন প্রচারণা গিয়েছিলেন বা যাচ্ছেন, এবং জনগণের কাছ থেকে কোন ধরনের প্রত্যাশা ছিল আপনার কাছে? জনগণের থেকে তো প্রত্যাশা ছিল যে তাদেরকে আমার একটি কথা, যে আমরা দেশ গঠনে আমরা এগিয়ে যাব, এবং তাদের কাছে আমি আহ্বানই করেছি যে আপনারা সবাই ভোটে উদ্বুদ্ধ হবেন, আপনারা ভোট দিতে আসবেন, এবং এটা আমাদের খুবই ভোটযুদ্ধ একটা, এবং এখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র হতে পারে। তো যে কোনো সংযুক্তি হোক না কেন আপনারা সবাই ভোট দিতে আসবেন। এতদিন আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা বাছাই করবেন, সেই সব আমরা সবার কাছে প্রত্যাশা করতেছি যে তারা ভোট দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ সঞ্জিত, আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছিলাম এই শরীয়তপুর 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন তার কাছ থেকে। তিনি কিন্তু আমাদের যে জানিয়েছেন এই অঞ্চলে যে অবহেলিত যে জনপদগুলো সেই জনপদের উন্নয়নে তিনি কিন্তু কাজ করবেন, এমনটাই কিন্তু ছিল শরীয়তপুর 1 আসন থেকে প্রচারণার সর্বশেষ তথ্য আমার কাছ থেকে। সঞ্জিতা। রাজন, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, এছাড়া ভোটারদের তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। জি সঞ্জিদা, আপনি জানেন লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখানের যে প্রার্থীরা রয়েছে তারা ভোটারদের ধারে ধারে ছুটে বেড়াচ্ছেন এবং নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর 2 আসনে। এখানে যে রাখালিয়া বাজার রয়েছে, এখানে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এখানে গণসংযোগ করছেন এবং ভোটারদের সাথে তাদের সমস্যাগুলো তুলে ধরছেন। আমরা এখন সরাসরি একটু যে প্রার্থী জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে ভোটারদের সাথে কথা বলছেন, এবং ভোটাররা আসলে কি বলছেন, তাদের সমস্যাগুলো কি, তাদের প্রত্যাশা কি আপনার প্রতি? আসলে ভোটারদের মধ্যে একটা চেতনা হলো, তারা দীর্ঘদিন প্রায় 15-16 বছর ভোট দিতে পারে নাই, আর আমরাও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের
আমরা যে বিষয়টা আশ্বস্ত করছি ভোটারদের মাঝে সেটা হলো সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ চাঁদাবাজ দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ, যুবকদের কর্মসংস্থান, সকল প্রকার অনিয়ম সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জুলাই আগস্টের এই বার্তা আমাদেরকে দিয়েছে জাতি। আমরা এই সুশাসন সহ এই দেশকে মানুষের বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আগস্টের শহীদদের চেতনা নিয়ে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে ভোটারদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনি আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন যদি সংক্ষেপে একটু বলতেন। আমরা জনগণের কিছু আকাঙ্ক্ষা আমরা পাচ্ছি। আমরা নির্বাচিত হইলে আমরা কি করব, এলাকার উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান ধরনের চাহিদা জনগণের আছে। আমরা আশ্বস্ত করছি আমরা নির্বাচিত হইলে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়লেই জনগণের এই সমস্ত চাহিদাটুকু পূরণ হবে। জনগণ আমাদের কথা আশ্বস্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে জামাত ইসলামী এই আসন সহ সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। জি সানজিদা, আপনি দেখেছেন জামায়াত মনোনীত প্রার্থী এখানে গণসংযোগ করছেন, আমরা তার সাথে কথা বলেছি। আসলে লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনেই প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ব্যস্ত সময় পার করছেন। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে 17,35,554 জন। এখানকার ভোটারদের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীরা কতটুকু ভূমিকা পালন করেন সেটি এখন দেখার অপেক্ষা। সঞ্জিদা, শুভ, ধন্যবাদ আপনাকে। মাগুরায় সুষ্ঠু ভোট নিশ্চিতে স্থাপন করা সিসি ক্যামেরা 2টি কেন্দ্রে ভেঙে ফেলা হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে জনমনে তৈরি হয়েছে শঙ্কা। 301টি ভোট কেন্দ্রের অনেক বিদ্যালয়ই লোকালয় থেকে দূরে স্থাপন হওয়ায় সিসি ক্যামেরাগুলো অরক্ষিত বলছেন স্থানীয়রা। তবে প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা জুড়ে 301টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনায় নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রিটার্নিং কার্যালয় থেকে এর তদারকি করা হয়। কিন্তু 20 ও 21 জানুয়ারি ছোটফালে স্কুল অ্যান্ড কলেজে এবং কচুন্দি ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। বিদ্যালয় দুটিতে নামমাত্র নৈশ প্রহরী থাকায় আগে থেকেই চুরির শঙ্কা ছিল। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা 7টা থেকে 7:30 7:30 মধ্যে কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে আমাদের ওই সিসি ক্যামেরাটা ভেঙে ফেলে। আমি প্রধান শিক্ষককে ফোন দিই, প্রধান শিক্ষক তার সে ঊর্ধ্বতন মহলে পুলিশকে ইনফর্ম করে এবং সাথে সাথে তারা আমাদের স্কুলে আসে। এদিকে নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। কারা বা কে বা কারা ভাঙছে এটা শিওর ধরা যাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরায় 6 জন ব্যক্তিকে দেখা গেছে যে এখানে ঘোরাফেরা করছিল। সব কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো দরকার, এতে মানুষ আরো সচেতন হবে, ভোট কেন্দ্রে আসার আগ্রহ করবে। 301টি ভোট কেন্দ্রের অনেক বিদ্যালয় লোকালয় থেকে দূরে স্থাপন হওয়ায় সিসি ক্যামেরাগুলো অরক্ষিত, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। তবে সিসি ক্যামেরা ভাঙার পর প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গ্রাম পুলিশ এবং প্রতিটি প্রতিষ্ঠানে যাদের নাইট গার্ড আছে তাদেরকে জোরদার রাত্রিকালীন ডিউটি পালনের জন্য নির্দেশনা দিয়েছি। এছাড়া ওসি মহোদয় তার দিক থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ যেন নির্বিঘ্নে করতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। নির্বাচনের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের আরও সতর্ক ভূমিকা, সঠিক পরিকল্পনা এবং সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন, এমনটাই বলছেন ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের হাওয়ায় উত্তাল দেশ, সেই দোলায় এবার আলোচনায় চট্টগ্রামের ফটিকছড়ি আসনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল হাসান তানজিম। গণ অধিকার পরিষদের এই তরুণ প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নেমেছেন ভোটযুদ্ধে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতাকে পুঁজি করে আধুনিক ফটিকছড়ি গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি। নির্বাচনে হাওয়া বইছে পাহাড় বেষ্টিত ফটিকছড়িতে। চায়ের টেবিল থেকে শুরু করে হাটবাজার সবখানেই আলোচনার বিষয় একজন তরুণকে নিয়ে। রবিউল হাসান তানজিমের দাবি তিনি দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য পদপ্রার্থী। 21 বছর বয়সী এই তরুণ ফটিকছড়িতে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠের প্রধান আকর্ষণ।
রাজনীতিতে নতুন হলেও লড়াইয়ে তিনি বেশ পুরনো। কয়েক বছরের ফেসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রবিউলকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলেছে। অন্যায়ের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থানই তাকে ভোটের মাঠে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রাখবে বলে মনে করেন রবিউল। বিএনপি থাকুক, জামাত থাকুক, যত প্রার্থী থাকুক, আমি কনফিডেন্ট যে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে, একজন তরুণ হিসেবে, এনার্জেটিক লিডার হিসেবে ফটিকছড়ির মানুষ আমাকেই বিবেচনা করবে। ফটিকছড়িকে নিয়ে তার স্বপ্নগুলোও আধুনিক। নির্বাচিত হলে এই জনপদকে একটি স্মার্ট, তারুণ্য নির্ভর এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তার। বিশেষ করে বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তরুণদের জন্য প্রত্যেকটা ইউনিয়নে আইটি সেন্টার করা, তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করা, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে একদম রুট লেভেল থেকে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি আমার কাজ করে যাব। চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি সাহিত্যের স্নাতক তানজিম হতে পারেন ফটিকছড়িতে ভোটের মাঠের অন্যতম ফ্যাক্টর, বলছে গণ অধিকার পরিষদ। তার একটা অলরেডি পরিচিতি আছে এবং আমাদের নেতাকর্মীরা তার পয়গাম নিয়ে সব জায়গায় যাচ্ছে, যেহেতু উনি সর্বকনিষ্ঠ লিডার। তরুণ একটা পরিবর্তন চাই, মানুষ তো এখন পরিবর্তন চায়, পরিবর্তন হিসেবে তরুণদেরকে বেছে নেবে, এটা আমরা বিশ্বাস করি। পেশি শক্তি আর অর্থের ঝনঝনানির বিপরীতে এক তরুণের এই স্বপ্নযাত্রা ফটিকছড়ির নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। দেখার বিষয় আগামী নির্বাচনে ভোটাররা এই তরুণ নেতৃত্বের উপর কতটা আস্থা রাখেন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। নির্বাচনের প্রচারণার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রচারণায় কোন কোন প্রার্থী নেমেছেন এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদের, সব মিলিয়ে জানাবেন। আমি রয়েছি যে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের যে ষোলুয়া বাজারে এই স্থানটিতে যে জামাতের মনোনীত প্রার্থী যে গোলাম পরোয়ার সাহেব, তিনি কিন্তু এই স্থানটি পথসভা করছেন। বিশেষ করে এখানটায় যে নেতাকর্মী তাদেরকে নিয়ে এখানটায় পথসভা করছে এবং এখানটায় থাকছেন যে ইনি সারাদিনই এই স্থানটায় এই ইউনিয়নেই আজকে জনসংযোগ করবেন এবং এখানটায় থাকছে যে এই উপজেলার প্রধান সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে জলাবদ্ধতা এবং যুবকদের কর্মসংস্থান, সেই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং এখানে যারা আছেন, বিশেষ করে উনি বিগত সময় এখানটায় সংসদ সদস্য ছিলেন, যার কারণে যে এই এলাকার মানুষ বা যারা আছে তাদের কিন্তু প্রত্যাশা বেশি, সেই হিসেবেই কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আর প্রতিশ্রুতি প্রাধান্য পাচ্ছেন যে এখানে জলাবদ্ধতা নিরসন এবং এছাড়া থাকছে যে যুবকদের কর্মসংস্থান, এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছেন এবং এখানে উন্নয়নের যে বিষয়টা, আইন শৃঙ্খলার যে বিষয়গুলো, সেগুলি এই স্থানে প্রাধান্য দিচ্ছেন এবং এখানটায় বলছেন যে তাদের যে ভোটারদের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ আশ্বস্ত করছে এবং বিভিন্ন স্থানে যে প্রার্থী রয়েছেন যারা, তারা কিন্তু এখানটায় কাজ করছে। বিশেষ করে সকাল থেকেই প্রার্থী যারা তারা কিন্তু জনসংযোগ করছেন। শুধুমাত্র যে জামাতের প্রার্থীরা নেমেছে এমনটি নয়, বিএনপির এবং হাত পাখার প্রার্থী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের রাজনৈতিক দলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জনসংযোগ করছেন এবং এখানটায় যে প্রাধান্য পাচ্ছেন যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান এবং ভোটাররা যে প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশা যে প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই আসনটিতে ডুমুরিয়া খুলনা 5 আসনে যে প্রধান সমস্যা যেটা জলাবদ্ধতা দূরীকরণ এবং বেকার সমস্যা লাঘবের যে বিষয়টি, এটা প্রাধান্য পাচ্ছে এবং এখানে কিন্তু যে জনসভায় যে প্রধান অতিথি এই 5 আসনের যে প্রার্থী, যে খুলনার যতগুলো প্রার্থী রয়েছে তার মধ্যে সবচেয়ে হ্যাভিট প্রার্থী রয়েছেন যে খুলনা 5 আসনের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং এখানটায় তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন এবং এখানটায় যে জনসংযোগের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেগুলোর বাস্তবায়নে আশ্বাস করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমির, ধন্যবাদ আপনাকে। যশোর কারা ফটকেই 5 মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখলেন বাগেরহাট সদর ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার প্রথমবারের মতো 9 মাসের ছেলেকে মৃত কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। এ সময় কারা ফটকে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের দাবি, প্যারোলের আবেদন করলেও মুক্তি মেলেনি তার। শনিবার সন্ধ্যায় কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও 9 মাসের শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী সন্তানকে দেখতে সাদ্দামকে সীমিত সময় দেওয়া হয়। এরপর আবারও তাকে কারাগারে পাঠানো হয়। গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা সহ রেণুপনা নিধন। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব জাটকা মাছ। এতে আসন্ন মৌসুমে ইলিশ সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের।
দেশের নদীবেষ্টিত একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার একদিকে মেঘনা তেঁতুলিয়া নদী আর একদিকে বঙ্গোপসাগর। তিন দিকেই নদী থাকায় অধিবাসীদের আয়ের প্রধান উৎস মাছ শিকার। জেলার প্রায় ৩ লাখেরও বেশি মানুষ পেশাটিতে জড়িত। একসময় এখানে সারা বছরই দেখা মিলত ইলিশ সহ অন্যান্য মাছের, তবে এখন আর মেলে না আগের মতো মাছ। গেল বছরের শেষ দিকে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের টাকা পরিশোধ সহ সংসার চালাতে হিমশিম অবস্থা মৎস্যজীবীদের। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল সরকারের দেয়া মাছ শিকারের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কারেন্ট জাল, খোঁটা জাল ও মশারি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার চালাচ্ছে জেলেরা। এতে ধ্বংস হচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির রেণুপোনা। প্রকাশ্যে হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে মাছ। কোন এলে চলতে নন কি রুম পেটের অভাবে না টিকতে রান এই ধাক্কা মাছ ধরতে হয়। বড় মাছ তো পাই না, পাইলে সঙ্গে লাভ হইতো, তো পাওয়াই যায় না বড় মাছ, একবারে নাই, সব জাটকা। পেটের দায়ে বাধ্য হয়েই জাটকা মাছ বিক্রি করছেন জেলেরা। আমরা তো মনে করি নদীতে জাল বাই তো কোনোরকম দিনকাল যায়, মানে পেটে ভাতে কোনোরকম খাইতে পারি। 105 টাকা 110 টাকা 20 টাকা মাছ বেচা, এত মাঝে কোনো পোষায় না। এদের জেলেরা পোষে না, তারপর মনে করেন জেলেরা না পোষলো কি আর যাই তো পেটের অভাবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে দাবি মৎস্য কর্মকর্তার। আমরা যারা ক্ষতিকর জাল ব্যবহার করে জাটকা সহ অন্যান্য মাছ ধরছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকারি এই কার্যক্রম সফল হলে আশা করি আমাদের ইলিশের উৎপাদন সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়বে। অবৈধ জাল ব্যবহার বন্ধ না হয় এবছর ইলিশের বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 কৃষকের 20% জমিতে প্রথমবারের মতো জিরার সফল চাষ হয়েছে। জিরার গাছে ফুটেছে পর্যাপ্ত ফুল। আগামী কয়েকদিনের মধ্যে ফলন আসবে। রান্নার অন্যতম মশলা জিরা সবচেয়ে বেশি উৎপাদিত হয় ভারত, তুরস্ক, সিরিয়া, ইরান ও আফগানিস্তানে। দেশে জিরার বার্ষিক চাহিদা প্রায় 27 থেকে 28 হাজার মেট্রিক টন, যার অধিকাংশই আমদানি করতে হয় ভারত থেকে। 2023 সালে বাংলাদেশ প্রায় $88 মিলিয়ন সমমূল্যের জিরা আমদানি করেছে। আমদানি নির্ভরতা কমাতে দেশেই এখন এই অর্থকারী মশলার চাষ হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো জিরা চাষের উদ্যোগ নিয়েছে 2 কৃষক। এরই মধ্যে গাছে দেখা দিয়েছে ফুল। 2 জাতের জিরা আছে, একটা হচ্ছে মিষ্টি জিরা, এটা হচ্ছে মোটাটা, আর একটা হচ্ছে চিকন জিরা যেটা ছোট। আমাদের বাংলাদেশে সচরাচর এটা করা হয় না, আমাদের সীতাকুণ্ডের মধ্যে এই প্রথমে আমরা করতেছি। চট্টগ্রাম তথা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী বা পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু এবছরই প্রথম জিরা চাষ হয়েছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জিরা রোপণ করা যায়। আগ্রহী কৃষকদের বাড়িজাতের জিরার বীজ দেওয়া হবে জানান কৃষি বিভাগ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। অনেক আগেই আমরা গবেষণা হাতে নিয়েছি এবং স্বল্প পরিসরে আমরা সাকসেসফুলি এই জিরা প্রোডাকশন করেছি। আশা করি ভবিষ্যতে কৃষকরা আমাদের কাছ থেকে এই বীজটা এবং প্রযুক্তিটা নিয়ে তারা ভালোভাবে জিরা উৎপাদন করতে পারবে। সম্পূর্ণ আমদানি নির্ভর মশলা জাতীয় জিরা চাষ বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রার যেমন সাশ্রয় হবে, তেমনি দেশের জিডিপিতেও বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।